লন্ডন ক্লিনিকে প্রথম দফায় 17 দিনের চিকিৎসা শেষ। তারেক রহমানের বাসায় ফিরলেন বেগম খালেদা জিয়া। বিএনপিকে ভিন্ন শিবিরে ঠেলে দেওয়ার চেষ্টা পরিণতি ভালো হবে না, পরিণতি হুঁশিয়ারি মির্জা আব্বাসের। সংস্কারের নামে নির্বাচন প্রলম্বিত না করার আহ্বান রিজভীর। কোনো দলের এজেন্ডা বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার আনা হয়নি বলেছেন শিক্ষার্থীরা। আর কোনো স্বৈরাচারীকে দেখতে চায় না দেশের মানুষ, রেজওয়ানা হাসানের মন্তব্য। 40 কোটি বইয়ের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে মাত্র 12 কোটি। এখনো প্রায় 70% শিক্ষার্থীর হাতে পৌঁছায়নি পাঠ্যপুস্তক। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে পুরো সংবাদ। লন্ডনে প্রথম দফার চিকিৎসা শেষে বড় ছেলে তারেক রহমানের বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দ্য লন্ডন ক্লিনিকে টানা 17 দিন চিকিৎসাধীন ছিলেন বিএনপি চেয়ারপারসন। এখন তারেক রহমানের বাসায় থেকেই চিকিৎসা নেবেন তিনি। নেতাকর্মীদের প্রত্যাশা, বেগম খালেদা জিয়া সম্পূর্ণ সুস্থ হয়ে বাংলাদেশের নেতৃত্ব দেবেন। লন্ডন থেকে আরও জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ আব্দুল হান্নান। 24 জানুয়ারি রাত 9:30 নিজে গাড়ি চালিয়ে হাসপাতাল থেকে মাকে পশ্চিম লন্ডনের বাসায় নিয়ে গেলেন তারেক রহমান। পাশে বসা ছিলেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। 8 জানুয়ারি লন্ডনে আসার পর থেকেই দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন বেগম খালেদা জিয়া। এদিকে বেগম জিয়া বাসায় যাওয়ার পর সাংবাদিকদের সাথে কথা বলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। তিনি বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার আমলে খালেদা জিয়ার উপর নির্যাতন হয়েছে এবং সঠিক সময়ে চিকিৎসা পাননি বেগম জিয়া, সেজন্য তার স্বাস্থ্যের অবনতি ঘটেছে। উনি ভালো অবস্থায় জেলে গেলেন, কিন্তু এখন হুইল চেয়ারে উনি চলাফেরা করতেছেন। এটার জন্য টোটাল ফেসিস্ট হাসিনা রেসপন্সিবল, এবং হাসিনার বিচার বাংলার জমিনে হবে। এবং হাসিনা যদি মারাও যায়, তার মরণোত্তর বিচার বাংলাদেশে আমরা ন্যাশনালিস্টরা, বাংলাদেশের বিজ্ঞ আদালত তার বিচার করবে। বেগম জিয়া যতদিন লন্ডনের এই হাসপাতালে ছিলেন, নেতাকর্মীদের ভিড় লেগেই ছিল মার্লিবনের এই ক্লিনিককে ঘিরে। নেতাকর্মীরা আশা প্রকাশ করলেন বেগম জিয়া সম্পূর্ণ সুস্থ হয়ে আবারও বাংলাদেশের হাল ধরবেন। ম্যাডাম খালেদা জিয়া সুস্থ হয়ে খুব অচিরেই দেশে ফিরে যাবে, আমরা এই আশা করি। আলহামদুলিল্লাহ, আমাদের নেত্রী আজকে বাসায় গেছে এবং আমরা চাই সে বাংলাদেশে যাবে, সুষ্ঠু নির্বাচন হবে এবং প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ, আমরা সেটাই দোয়া করি। এখনও উনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারেন নাই। আমরা আশা করি অতি দ্রুত উনি সুস্থ হবেন এবং ওনার যে অভিজ্ঞতা এবং এক্সপিরিয়েন্স, সেটা বাংলাদেশের এই ক্রাইসিস মুহূর্তে, বাংলাদেশের গণতন্ত্রের জন্য, ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের জন্য, বাংলাদেশের উন্নয়নের জন্য অতীব জরুরি। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বয়স এবং শারীরিক অবস্থা বিবেচনা করে লিভার প্রতিস্থাপনের বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। ঔষধ দিয়ে চিকিৎসা চলবে। বেগম জিয়া তারেক রহমানের বাসায় ফিরলেও সার্বক্ষণিক ডাক্তারদের পর্যবেক্ষণে থাকবেন। এছাড়াও কোনো প্রয়োজন হলে আবারও লন্ডনের এই ক্লিনিকে নিয়ে আসা হবে, এমনটি জানালেন বেগম জিয়ার উপদেষ্টা এবং যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। লন্ডন ক্লিনিকের সামনে থেকে মোহাম্মদ আব্দুল হান্নান, বাংলা ভিশন, যুক্তরাজ্য। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে যুক্তরাজ্য বিএনপি। রাতে পূর্ব লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে এই দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই সময় আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। একই সঙ্গে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করা হয়েছে। জনগণের প্রত্যাশিত দেশ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারেক রহমান। আত্মার জন্য দোয়া করার জন্য একই সাথে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা অনেকেই রাজনীতি করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের। এর বাইরেও মুসলিমবৃন্দ উপস্থিত আছেন যারা দেশনেত্রী খালেদা জিয়াকে
একজন নেত্রী হিসাবে পছন্দ করেন। এর বাইরে যারা বিভিন্ন মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে দেখতে পাচ্ছেন, সকলের কাছে আমি অনুরোধ করব যে আমার মা দেশনেত্রী খালেদা জিয়া চিকিৎসার জন্য এসেছেন, তার সুস্থতার জন্য দয়া করে আপনারা দোয়া করবেন। আমিন আমিন। একই সাথে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে দেখুন, গত 5 তারিখের পরে, 5ই আগস্টের পরে 5 তারিখে যে রাজনৈতিক পরিবর্তন হয়েছে বাংলাদেশে, তারপরে বাংলাদেশের মানুষ এমন একটি বাংলাদেশের প্রত্যাশা করছে যেখানে মানুষের অনেক কিছু প্রত্যাশা হয়তো পর্যায়ক্রমিকভাবে সাধারণ মানুষের যে চিন্তা ভাবনা দেশ নিয়ে, সেরকম একটি দেশ আমরা গঠন করতে সক্ষম হব। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, যারা নতুন দল করবে তাদের স্বাগত জানায় বিএনপি, তবে উল্টা পাল্টা কথা বলে দেশকে বিভক্ত না করার আহ্বান জানিয়েছেন তিনি। যারা বিএনপিকে ভিন্ন শিবিরে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন তাদের পরিণতি ভালো হবে না বলেও সতর্ক করেছেন তিনি। এদিকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, অনন্তকাল ধরে সংস্কার চলবে আর নির্বাচন হবে না, তা হতে পারে না। রিপোর্ট করছেন আহমেদ সরওয়ার। বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকর 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নয়াপল্টন দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। এর আগে সংক্ষিপ্ত আলোচনায় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, জিয়া পরিবার আজীবন গণতন্ত্রের জন্য লড়াই করছেন, তাদের অবদান ভুলে গেলে এই পরিবারের প্রতি অন্যায় করা হবে। ইদানিং দেখলাম বহু লোক বহুভাবে কথা বলছে। কি বলছে? কেউ বলছে বিএনপি নাকি অনলিবেন আনার পায়তারা করছে। 1/11 যে ভয়াবহ পরিণতি, এটা বিএনপির চাইতে কেউ বেশি ভোগ করে নাই। যদি আপনারা এই ধরনের কথাবার্তা, সংঘাত, বিভেদ এই 5ই আগস্টের পরে আজকে যদি করতে থাকেন, তাহলে কিন্তু দেশের গণতন্ত্র কোনোদিনই চেহারা দেখবে না। সম্ভাব্য নতুন রাজনৈতিক দল গঠন নিয়েও কথা বলেন বিএনপির অন্যতম নীতি নির্ধারক মির্জা আব্বাস। সবার বিদ্যা বুদ্ধি, জ্ঞান আর প্রজ্ঞাকে দেশের কাজে লাগানোর আহ্বান তার। অনেকে বলেন নতুন একটি দল হচ্ছে আর বিএনপি নাকি তাকে জেলাস করছে। এই কথা যারা বলেন তারা জাতির শত্রু। দল হবে, নতুন দল হবে কিংবা হবে না, যারা করবে তাদের উপর নির্ভর করে। দল ঘোষণা হওয়ার পরে বিএনপির ভূমিকা কি থাকে সেটা দেখবেন। আমরা স্বাগত জানাই যারা দল করবে, যারা দল করবেন তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশটাকে পরিচালিত করবেন, আমরা সহযোগিতা করার প্রয়োজন পড়লে। কিন্তু ওই সমস্ত উল্টাপাল্টা কথাবার্তা আপনারা বলে দেশবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। আওয়ামী লীগের সিল মারতে চান, আমাদেরকে ভারতে দালাল বানাতে চান, এই কথা কখনো চিন্তা করবেন না। তবে বিএনপিকে যারা ভিন্ন শিবিরে ঠেলে দিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছেন, এটার পরিণতি কিন্তু ভালো হবে না, বরং দেশটাকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করবেন। বনানী কবরস্থানে কোকর সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে রিজভী বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার মানসিক নির্যাতনের শিকার হয়ে মারা যান কোকো। তিনি বলেন, সব রাজনৈতিক দল আর ছাত্র জনতার দুনিয়া কাঁপানো আন্দোলনে শেখ হাসিনার পতন ঘটায়। এখন মানুষের প্রত্যাশা সুষ্ঠু নির্বাচন। জনপ্রত্যাশা, জনগণের প্রত্যাশা, এই সরকার নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করবে। এই সরকার গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য সকল পদক্ষেপ গ্রহণ করবে। কিন্তু যখন শুনি আগে সংস্কার পরে নির্বাচন, এ যেন মনে হয় শেখ হাসিনার সেই কথারই প্রতিধ্বনি যে আগে উন্নয়ন পরে গণতন্ত্র। এইটা তো অন্তর্বর্তীকালীন সরকারের কোনো লোক, কোনো উপদেষ্টা, তাদের কাছ থেকে তো এটা শোভা পায় না। এদিকে আরাফাত রহমান কোকর 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিকালে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দলের কেন্দ্রীয় নেতারা এতে অংশ নেন। লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। কোনো রাজনৈতিক দলের বক্তব্য, মন্তব্যের প্রতিক্রিয়া দেয়া অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশ্লেষক আবু আলম শহীদ খান বলেছেন, উপদেষ্টাদের বিচ্ছিন্ন মন্তব্য এবং রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ায় থাকা ছাত্রদের প্রতিক্রিয়া একই হওয়ায় সন্দেহ বাড়ছে। সুপ্রিম কোর্টের আইনজীবী আবু হেনা রাজ্জাকে মনে করেন, অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলো সমন্বয় করে কাজ করতে হবে। রিপোর্ট করছেন মিরাজ হোসেন গাজী।
বুধবার বিবিসি বাংলার সঞ্চালকের প্রশ্নে বিএনপি মহাসচিব বলেন, যদি সরকার সম্পূর্ণ নিরপেক্ষ থাকে তাহলে নির্বাচন পর্যন্ত তারা থাকবে, আর তা না হলে তো নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। এর জবাবে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম ফেসবুক পোস্টে লিখেন, বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা ১/১১ সরকারের ইঙ্গিত বহন করে। এমন পাল্টাপাল্টি বক্তব্যের পরই শুরু হয় রাজনৈতিক নানা আলোচনা, বিতর্ক। এই বাস্তবতায় রাজনীতি বিশ্লেষকরা মনে করেন, অন্তর্বর্তীকালীন সরকারের কোনো রাজনৈতিক দলের সাথে সম্পর্কের অবনতি হলে তা কোনো পক্ষের জন্যই ভালো ফল বয়ে আনবে না। এই একজন উপদেষ্টার মন্তব্য নিয়ে একেবারে গোটা সরকারকে এত বড় অচল অবস্থা এখনো সৃষ্টি হয়নি। দূরত্ব হচ্ছে, দূরত্ব কমিয়ে ফেলতে হবে, সেই জন্য একবারে আনুষ্ঠানিক বৈঠক করতে হবে এরকমটা না। আপনি জানেন যে সরকারের আনুষ্ঠানিক বৈঠকের বাইরেও অনেকভাবে আলোচনা হতে পারে। ফখরুল ইসলাম আলমের বক্তব্য, নাহিদের বক্তব্য, মুখোমুখি হিসেবে আমার কাছে মনে হয় দেশ আবার একটা রাজনৈতিক নৈরাজ্যের দিকে যাচ্ছে। বিএনপির মতো বড় দল সম্পর্কে কোনো কোনো উপদেষ্টার বক্তব্য সরকারের নির্দলীয় অবস্থান দুর্বল করবে। এজন্য আন্তরিকতা নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোলা রাখার পরামর্শ দেন বিশ্লেষকরা। কিছু মিলে আমি এখনো মনে করি যে বিএনপি একটা ভালো রোল নিতে পারে, যদি বিএনপি নিতে চায়, এবং সরকারেরও থাকবে যে এত বড় একটা দলকে ইগনোর করে পাশ কাটিয়ে আপনি সব এভাবে করতে পারবেন, সেটাও সঠিক না। তাদের কোনো দলের মতামতের ব্যাপারে কোনো মন্তব্য করারই দরকার নেই। তারা তাদের সাথে আলাপ আলোচনা করবেন, তখন এইসব বিষয়ে আলোচনা করতে পারবেন, সেই জন্য মন্তব্য করার দরকার নেই। আবার যখন মন্তব্য করলেন, তখন একই ধরনের মন্তব্য যখন যারা রাজনৈতিক দল গঠন করতেছেন তারা করছেন একই ধরনের মন্তব্য, তখন তো স্বাভাবিকভাবে ধরে নিতে হবে যে উপদেষ্টা নিজেই রাজনৈতিক দল যারা করতে যাচ্ছেন তাদেরকে সহায়তা করছেন। এদিকে উপদেষ্টা নাহিদ ইসলামের মন্তব্যের সাথে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের অনেকের একই ধরনের বক্তব্য রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কা দেখা দিতে পারে বলে মনে করছেন কোনো কোনো বিশ্লেষক। এই সরকার যদি মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। চাপ দিয়ে সংস্কার কাজ আদায় করতেই অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতায় বসিয়েছে শিক্ষার্থীরা, কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য নয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শাখার শিক্ষার্থীরা এসব কথা জানিয়েছেন। হুঁশিয়ার করে দেন, দেশে আর কোনো স্বৈরাচার তৈরি হতে দেওয়া হবে না। শুক্রবার মার্চ ফর ইউনিটি অ্যান্ড জাস্টিস কর্মসূচিতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা এসব কথা বলেন। বিস্তারিত মুবাশির আহমেদের রিপোর্টে। জুলাই আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা ও অবদান তুলে ধরতে শুক্রবার দুপুরে শাহবাগে প্রথমবারের মতো সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ৩০টির বেশি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মার্চ ফর ইউনিটি অ্যান্ড জাস্টিস কর্মসূচিতে দলে দলে যোগ দেন। সমাবেশে বক্তব্য রাখেন জুলাই আন্দোলন চলাকালীন ঢাকাসহ দেশের বিভিন্ন জোন ও স্পটে বিক্ষোভে নেতৃত্বদানকারীরা। আহত, নিহত প্রত্যেক ফ্যামিলির কাছে যেন সহযোগিতা সমানভাবে পৌঁছে যায়, সেটা যেন নিশ্চিত করা সম্ভব হয়। যত চক্রান্ত হোক, আমরা সার্বভৌমত্বের সামনে কোনো আপোষ করব না। শিক্ষার্থীরা বলেন, শুধু নির্বাচনের জন্য রক্ত দেওয়া হয়নি, তাই সংস্কার ছাড়া কোনো নির্বাচন সমর্থন করবেন না তারা। সংস্কার ব্যতীত নির্বাচন কিভাবে হতে পারে? তবে যারা নির্বাচন করে পাগল হয়ে যাচ্ছে তারাও কি আওয়ামী লীগের মতোই দুঃশাসন করার চিন্তা ভাবনায় আছে? এই গভর্নমেন্টকে ম্যান্ডেট আমরা দিয়েছি, এই গভর্নমেন্ট যদি ভুল করে সেটা আমরা ধরিয়ে দেব, এই গভর্নমেন্টকে দিয়ে প্রেসার দিয়ে আমরা কাজ করিয়ে নিব। কিন্তু ছাত্র জনতার ম্যান্ডেট পাওয়া এই সরকারকে ব্যর্থ বলে যারা হটানোর চক্রান্ত করতেছে, নাম বলতেছি না, বিএনপি চেয়ারপারসনের এক উপদেষ্টা কথা পরশুদিন বলছে বিএনপি নাকি একটা ফু দিলেই সরকার উড়ে যাবে। আমি বলে দিতে চাই, এই 17 বছর ফু দেন নাই কেন? আমরা যেমন মুজিববাদও চাই, মুজিববাদ চাই না, তেমনই কোন জিয়াবাদও চাই না। সমাবেশে অংশ নিয়ে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক জানান, আগামীর বৈষম্যহীন বাংলাদেশ বাস্তবায়নে অংশীদার হবে শিক্ষার্থীরা। বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা এক দলীয় সংবিধানে কখনোই হতে পারে না, কখনোই হতে পারে না। আমাদেরকে বহু দলীয় একটি সংবিধান জনগণের সামনে দিতে হবে, যেই সংবিধান গণ পরিষদ নির্বাচনের মধ্য দিয়ে এই 24-এ যে সুযোগ এসেছে,
সেই সুযোগের মধ্য দিয়ে আমাদের কাজে লাগাতে হবে। ব্যক্তি স্বার্থ হাসিলে যাতে কেউ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহার করতে না পারে সে বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে জুলাই গণহত্যায় দায়ী আওয়ামী লীগ ও দোসরদের বিচার দাবি করেন শিক্ষার্থীরা। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে যারা মানবাধিকার লঙ্ঘন করেছে তাদের জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার সারাহ কুক। বাংলাদেশে গণতন্ত্র এবং মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠায় যুক্তরাজ্য পাশে থাকবে বলেও তিনি জানান। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে চিত্র প্রদর্শনীর আয়োজন করে দৈনিক প্রথম আলো। এতে অংশ নিয়ে যুক্তরাজ্যের হাই কমিশনার সারাহ কুক বলেছেন, জুলাই আন্দোলনের সময় সংঘর্ষ এবং প্রাণহানির ঘটনায় বন্ধু রাষ্ট্র হিসেবে যুক্তরাজ্য খুবই ব্যথিত। বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান বলেছেন, জুলাই আত্মত্যাগকারীরা পরিবর্তনের বাংলাদেশ দেখতে চায়, আর কোনো স্বৈরাচারীকে তারা দেখতে চায় না। পরে ব্রিটিশ হাই কমিশনার জাতীয় চিত্রশালায় জুলাই জাগরণের চিত্র প্রদর্শনী ঘুরে দেখেন। জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে বই পাওয়ার কথা থাকলেও মার্চের আগে সকল পাঠ্যপুস্তক পাচ্ছেন না শিক্ষার্থীরা। প্রায় 70% শিক্ষার্থীর হাতে এখনো পৌঁছেনি বই। 40 কোটি বইয়ের মধ্যে এখন পর্যন্ত স্কুলে পাঠানো হয়েছে মাত্র 12 কোটির মতো, ছাপানো বাকি 28 কোটিরও বেশি। জুলাই বিপ্লবের পাশাপাশি মুদ্রণ শিল্প মালিকদের দায়ী করেছে এনসিটিবি। তবে মুদ্রণ ব্যবসায়ীরা বলেছেন, এনসিটিবির সমন্বয়হীনতা আর দেরিতে টেন্ডারের কারণে বই ছাপাতে বিলম্ব হয়েছে। ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদন, ছবি তুলেছেন মোহাম্মদ সেলিম। এক যুগেরও বেশি সময় ধরে বছরের প্রথম দিনে নতুন বইয়ের সৌরভে মেতে থাকত প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের 5 কোটিরও বেশি শিক্ষার্থী। চলতি বছর প্রাথমিকের কিছু শিক্ষার্থীর হাতে বই পৌঁছালেও নতুন বই পায়নি মাধ্যমিক শিক্ষার্থীরা। অভিযোগ রয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির শীর্ষ ব্যক্তিদের অদক্ষতা, বই ছাপানোর দরপত্র বাতিল, মুদ্রণ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিতে গড়িমসি, পছন্দের প্রতিষ্ঠানকে কাজ দিতে কালক্ষেপণ সহ নানা কারণে এবার বই ছাপাতে দেরি হয়েছে। ফলে 3.5 কোটিরও বেশি শিক্ষার্থী নতুন বই ছাড়াই স্কুলে যাচ্ছে এবার। এনসিটিবি ফেব্রুয়ারির শেষ সপ্তাহের মধ্যে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়ার কথা বলছিল। বাস্তবতা হচ্ছে 1 মাসের মধ্যে 28 থেকে 29 কোটি বই ছাপিয়ে শিক্ষার্থীদের হাতে দেওয়া সম্ভব নয়। নির্দিষ্ট সময় বই না দেওয়ার পেছনে জুলাই বিপ্লবের পরিস্থিতির পাশাপাশি নতুন বই পরিমার্জন আর মুদ্রণ মালিকদের দুষছে এনসিটিবি। টেন্ডার প্রক্রিয়াও দেরি হয়েছে। তো আপনি জানেন যে টেন্ডার প্রক্রিয়াটা একটা দীর্ঘ প্রক্রিয়া। তবুও যতদূর সম্ভব আমরা চেষ্টা করেছি, একদিকে বইয়ের পরিমার্জন, অন্যদিকে টেন্ডার। প্রিন্টাররা আমাদের কাছ থেকে কাজ নিয়েছিল, তারা যে সক্ষমতা ধরে কাজ পেয়েছিল সেই সক্ষমতাটা হলো প্রতিদিন 116টা প্রিন্টার 1,42,00,000 বই ছাপতে পারে। কিন্তু বাস্তবে আমরা দেখলাম প্রকৃতপক্ষে তাদের সক্ষমতা হচ্ছে 48,48,000 সর্বোচ্চ। এই যদি হয় অবস্থা, তাহলে তারা নিশ্চয়ই আমাদেরকে এই তথ্য, বিভ্রান্তিকর তথ্য দিয়েছে। নির্ধারিত সময়ের পর টেন্ডার ও এনসিটিভির মনিটরিংয়ের অভাবকেই দায়ী করছেন মুদ্রণ মালিকরা। এইবার তো আমরাও সিদ্ধান্ত নিতে পারি না 60 গ্রাম হবে না 70 গ্রাম হবে, ব্রাইটনেস কত হবে, এই সিদ্ধান্ত আস্তে আস্তে দেরি হয়েছে। আরেকটা মজার ঘটনা হলো, এনসিটিভি আমাদেরকে ওয়ার্ক অর্ডার দিচ্ছে, তার ইন্সপেকশন টিম রেডি নাই। ইন্সপেক্টরের ফাংশন হলো সে আমার কাগজ দেখে ওকে করবে, এই কাগজ ছাপা যাবে, ছাপার পরে সে ওকে করবে যে বাইন্ডিং ঠিক আছে, এরপরে সে ছাড়পত্র দিলে আমি ডেলিভারি করতে পারবো। তেমন আমরা ইন্সপেকশন টিম না হলে আমি তো কাজ শুরু করতে পারিনি। প্রাইমারিতে আপনি খোঁজ নিয়ে দেখেন যে প্রাইমারির ইন্সপেকশন টিম মানে ওয়ার্ক অর্ডার দিতে কত মাস সময় লাগাইছে। শিক্ষার্থীদের হাতে বই পৌঁছাতে এখন দিনরাত কর্মব্যস্ত ছাপাখানাগুলো। প্রাথমিক ও মাধ্যমিক স্তরে 40 কোটি বই জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের হাতে পৌঁছানোর কথা থাকলেও এখনো পর্যন্ত মাত্র 10 থেকে 12 কোটি বই পৌঁছানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের হাতে বই না পৌঁছানোর ব্যর্থতার কথা স্বীকার করছে না এনসিটিবি কিংবা সংশ্লিষ্ট প্রেস মালিকরা। তাহলে এই দায়ভার কার? ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে স্থানীয়দের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে চান বলে জানিয়েছেন
বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। শুক্রবার রাজধানী সূত্রাপুরে সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আগামীতে এলাকাবাসীর জন্য কি করতে চান, সন্তানদের জন্য কি করতে চান, সেসব কথা বলবেন তিনি। বিএনপির ৩১ দফা সংস্কার প্রস্তাব নিয়ে মানুষের কাছে যাবেন তিনি। গণহত্যার জন্য শেখ হাসিনার বিচারের কথা বলবেন। প্রত্যেকটি ওয়ার্ডে এবং থানায় গিয়ে স্থানীয়দের জন্য কি করতে চান তা জানাবেন। সন্তানদের কর্মসংস্থান আর চিকিৎসা ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেন, স্বাধীনতার পর জীবনযাত্রার মান উন্নত হওয়ার কথা ছিল, শিক্ষা ব্যবস্থা আরও উন্নত হবার কথা ছিল। দুঃখজনকভাবে এসবের কিছুই হয়নি। শুধু ভোটের সময় ভোট চাওয়া এই রাজনীতি আগামীতে আর থাকবে না বলে মন্তব্য করেছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। শেষ সময়ে জমে উঠছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। প্রথম দিকে তেমন ভিড় না থাকলেও ছুটির দিনে ভিড় বেড়েছে ক্রেতা দর্শনার্থীদের। বেচাকেনা ভালো হয়, খুশি বিক্রেতারা। বিস্তারিত থাকছে ফজলে রাব্বির প্রতিবেদনে। ছুটির দিনে জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৯তম আসর। সকাল থেকে রাত পর্যন্ত রূপগঞ্জের পূর্বাচলে বসা এই মেলায় হাজির বিভিন্ন বয়সী লোকজন। পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি প্রয়োজনীয় পণ্য কেনার সুযোগ কাজে লাগাচ্ছে দর্শনার্থীরা। মেলায় খুশিতে মজেছেন শিশুরাও। কিছু কিনে নেই, একটু আগে আইসক্রিম খেলাম, এখন ওখানে যাব কিছু কিনবো। বাক্স কিনছি আর একটা প্যাপু কিনছি। অনেক ভালো ভালো। আচ্ছা, ব্র্যান্ডের পাশাপাশি দেশীয় পণ্য নিয়ে হাজির ক্ষুদ্র উদ্যোক্তারাও। পাকিস্তানি চাদর, 3 পিস সহ বিক্রি হচ্ছে ইলেকট্রনিক্স পণ্য সামগ্রী। বেচাকেনা ভালো হয়, খুশি বিক্রেতারাও। বেচাকেনা আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে আল্লাহর রহমতে। তবে আমরা যতটুকু এক্সপেকটেশন করেছি তার থেকে একটু কমই। আশা আছে যে টাইম শেষ হইতে হইতে আরো বেশি বেচাকেনা হইতে পারে। রিজনেবল, অলমোস্ট রিজনেবল। এগুলো আমরা আগে বেচতাম অনলাইনে 1215, যেখানে 1000। রিজনেবল, অলমোস্ট রিজনেবল, ইটস গুড প্রাইস। তবে বরাবরের মতো এবারও দাম কিছুটা বাড়তি নেওয়ার অভিযোগ ক্রেতাদের। এখানের পরিবেশ অনেকটাই ভালো, কোনো বিশৃঙ্খলা নাই, কোনো কিছু নাই, আসলে খুব সুন্দর বাণিজ্য মেলা উপভোগ করলাম। এখানে যেহেতু বাণিজ্য মেলা শিফট করা হয়েছে, আমার মনে হয় রাস্তাটা এবং টোটাল যে পারিপার্শ্বিক যে ব্যবস্থাপনা এগুলো আর একটু মানে ভালোভাবে করা উচিত ছিল। আমি ফার্স্ট টাইম আসছি তো, আসলে পরিবেশটা খুব ভালো, স্পেসটাও অনেক বড়, খুব ভালো লাগতেছে। হ্যাঁ, খাবারের মান তো অবশ্যই বেশি, এতে সবসময় হয়ে আসতেছে খাবারের মানটা বেশি। আর টয়লেট, হ্যাঁ টয়লেট খুবই সীমিত, মহিলাদের সিরিয়াল ধরে টয়লেটে যেতে হচ্ছে, সে লম্বা সিরিয়াল। এবারের বাণিজ্য মেলায় রয়েছে 350-এর বেশি স্টল। 1 জানুয়ারি থেকে শুরু হওয়া আন্তর্জাতিক এই মেলা চলবে মাসব্যাপী। এবারের মেলায় ভারত, পাকিস্তান, সিঙ্গাপুর, হংকং সহ 7টির বেশি দেশের বিভিন্ন পণ্য বিক্রি হচ্ছে। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসী তাড়াতে সচেষ্ট হয়ে উঠেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে বিভিন্ন শহরে অভিযান চালিয়ে 538 জন নথিপত্রবিহীন অভিবাসীকে গ্রেফতার করে যুক্তরাষ্ট্রের অভিবাসন এজেন্টরা। বৃহস্পতিবার এ অভিযানের তথ্য জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট শেয়ার করে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট। তারা জানিয়েছেন, নথিপত্রবিহীন গ্রেফতারকৃতদের মধ্যে 165 জন অবৈধ অভিবাসী আগে থেকেই বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। অনেকদিন ধরেই এদের গ্রেফতারের জন্য খোঁজ চালাচ্ছিল কর্তৃপক্ষ। বাকি 337 জনকে কোনো ধরনের মামলা ছাড়াই আটক করে রাখা হয়। এর মধ্যে অভিবাসী তাড়াতে যে সকল শহরে অভিযান চালানো হয়েছে তার মধ্যে রয়েছে ওয়াশিংটন, ফিলাডেলফিয়া, বস্টন, আটলান্টা, মিয়ামি সহ একাধিক শহর। এমনকি গির্জা স্কুলে অভিবাসী খুঁজতে তল্লাশি চালানো হয়েছে। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিয়ে। লন্ডন ক্লিনিকে প্রথম দফায় 17 দিনের চিকিৎসা শেষ। তারেক রহমানের বাসায় ফিরলেন বেগম খালেদা জিয়া। বিএনপিকে ভিন্ন শিবিরে ঠেলে দেওয়ার চেষ্টা পরিণতি ভালো হবে না, হুঁশিয়ারি মির্জা আব্বাসের। সংস্কারের নামে নির্বাচন প্রলম্বিত না করার আহ্বান রেজবের। কোন দলের এজেন্ডা বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার আনা হয়নি বলেছেন শিক্ষার্থীরা। আর কোন স্বৈরাচারীকে দেখতে চায় না দেশের মানুষ, মন্তব্য রেজওয়ানা হাসানের। 40 কোটি বইয়ের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে মাত্র 12 কোটি। এখনো প্রায় 70% শিক্ষার্থীর হাতে পৌঁছেনি পাঠ্যপুস্তক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া
বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/বাংলাভিশন নিউজে সাবস্ক্রাইব করুন, youtube.com/বাংলাভিশন নিউজের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।